আচ্ছা, যারা আসতে চায় তারা পরবর্তীতে এসে যাবে, সমস্যা নাই। এটা ভাই সেগ্রিগেশন করছেন কিভাবে? কয়টা ভ্যাটের ক্লাস হবে আর কয়টা ট্যাক্সের ক্লাস হবে? এটা এসে দিয়ে দিছি। আহ, আমার যে ক্লাস শিডিউলটা দিছি ওইটা আমি পরে আবার আপনাকে দিয়ে দেবো শিডিউলটা। এটা 20টা ক্লাস নেব, অনেক বড় সিলেবাস তো, কম ক্লাসে এটা হবে না। এই কোর্স কম ক্লাসে হবে না, এটা 20টার উপরে ক্লাস নিতে হবে। ওটা একটু দিয়েন ভাই। ঠিক আছে। আচ্ছা, সো আমার চ্যাপ্টার 1 to 3 আমি পড়াবো। তো আসলে চ্যাপ্টার 1 to 3 মোস্ট অফ দ্য কেসেস থিওরি। তো থিওরিটিকে একটু আকর্ষণ করার জন্য এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন আসছে, কোন কোন কোশ্চেন টেস্টেড হয়েছে 24 সালে, মার্চ এপ্রিলে আপনার সবচেয়ে বেশি টেস্টেড হয়েছে চ্যাপ্টার 1 to 3-তে। মার্চ এপ্রিল 2024 এটা এডিআর প্রসেস অ্যান্ড সেটেলমেন্ট নিয়ে একটা কোশ্চেন আসছে। ইনকাম ট্যাক্স অথরিটি মার্চ এপ্রিল 2024 এবং জুলাই আগস্ট 2023, এখান থেকে দুইটা কোশ্চেন আসছে। ইনকাম ট্যাক্স অথরিটি চ্যাপ্টার 2 ট্যাক্স ডে, এটা থেকে মার্চ এপ্রিল 2024-এ কোশ্চেন আসছে যে ট্যাক্স ডে ফেল করছে তাহলে কি হবে, এরকম। এডিশনাল ট্যাক্সেও একটা কোশ্চেন আসছে জুলাই আগস্ট 2024। এইগুলো কোশ্চেন আমি এই 22, 23, 24, 25 এই 3টা ইয়ার মোট 10টা কোশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এই 1, 2, 3 থেকে এই কোশ্চেন আসছে। বাট 1, 2, 3 হলো মোর ফান্ডামেন্টাল, আপনাকে শিখতে হবে এবং জানতে হবে যে কেন ট্যাক্স ই করব, আমরা ট্যাক্সটা পড়ব। 1, 2, 3 হলো মোর ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল হিসেবে বিবেচনা করা হয়েছে। সো আমরা একটু দেখি যে আমরা আলটিমেটলি আমাদের এই চ্যাপ্টারে কি বলছে। দেখেন, সোর্সেস অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য বাংলাদেশ ইনকাম ট্যাক্স ল। বাংলাদেশ ইনকাম ট্যাক্স স্ট্রাকচারটা কি? ট্যাক্স অন ইনকাম অ্যান্ড প্রফিট। ট্যাক্স হলো ইনকাম অ্যান্ড প্রফিটের উপরে চার্জ করা হয়, লেভেট করা হয়। যেমন ইনকাম ট্যাক্স কোম্পানি, ইনকাম ট্যাক্স পারসন আদার দেন কোম্পানি। ট্যাক্সেস অন প্রপার্টি প্রপার্টি অ্যান্ড ক্যাপিটাল ট্রান্সফার, এটা আর একটা মাল্টিপল ট্যাক্স সিস্টেম। তার মধ্যে ট্যাক্স অন প্রপার্টি অ্যান্ড ক্যাপিটাল ট্রান্সফার। এর মধ্যে আপনার দেখবেন যে গিফট ট্যাক্স, আমরা গিফট ট্যাক্স পড়বো, ল্যান্ড রেভিনিউ, স্টাম্প ডিউটি, নন জুডিশিয়ারি, এটা বাংলাদেশ ট্যাক্স স্ট্রাকচার বলা হচ্ছে। অ্যান্ড ট্যাক্সেস অন গুডস অ্যান্ড আদার সার্ভিসেস, যেমন কাস্টমস আমরা আলাদা চ্যাপ্টার, এবং কাস্টম থেকে 20 থেকে 15 মার্ক ম্যাথ এবং থিওরি আসবে, এটা আমরা পড়বো। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট পর্যায়ে কাস্টম ডিউটিস হলো ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এখানে জার্নাল এন্ট্রি আসবে। এক্সারসাইজ ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, ভিএটি আমরা পড়বো। ভিএটির জন্য প্রায় 15 থেকে 20 মার্ক কোশ্চেন আসবে। তারপর আমি একটু আপনাদের অ্যানালাইসিস না দেখালে বুঝবেন না, আমি জাস্ট একটু অ্যানালাইসিস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। দেখা যায় আমি আপনাদের জন্য প্রত্যেকটা কোশ্চেন পাই টু পাই আমি অ্যানালাইসিস করি। কারণ অ্যানালাইসিস না করলে আমি ধরতে পারবো না কোন চ্যাপ্টার, কোন টপিক্সটা মোর ইফেক্টিভ অ্যান্ড মোর ফিডব্যাক। এবং মার্চ এপ্রিল 2025 থেকে শুরু করে 2022 পর্যন্ত আমি প্রত্যেকটা টপিক্স, প্রত্যেকটা কোশ্চেন আমি অ্যানালাইসিস করি। সো এখানে আসি যে বিএটি 15 থেকে 20 আসবেই, 15 থেকে 20 মার্ক আসতেছেই। টার্ন ওভার ট্যাক্স, এটা ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার অ্যাসেসমেন্ট অফ দ্য কোম্পানি করতে যাবেন তখন টার্ন ওভার ট্যাক্স আপনাকে করতে হবে। সাপ্লিমেন্টারি ডিউটি আলটিমেটলি এই কাস্টম ডিউটির মধ্যেই চলে আসছে। রোড ট্যাক্স, এটা যদি কখনো রোড ট্যাক্সের চলে আসে, আপনাকে রোড ট্যাক্স দিতে হবে, ইলেকট্রিসিটি ডিউটি আর না যা 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 আছে। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ অ্যান্ড ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আপনারা জানেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইজ দ্য সুপ্রিম অথরিটি ফর দ্য ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ 85% টোটাল রেভিনিউ কালেক্ট করে থাকে। 85% টোটাল রেভিনিউ অফ দ্য বাংলাদেশ আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কালেক্ট করে থাকে বিভিন্ন ফর্মে। আচ্ছা, সোর্স অফ ট্যাক্স ল অ্যান্ড প্র্যাকটিস অফ ইনকাম ট্যাক্স। আপনারা জানেন সোর্স অফ ট্যাক্স আমাদের কি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023,
ইনকাম ট্যাক্স রুলস, এরপর ডাবল ট্যাক্সেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যাক্ট, ডাবল ট্যাক্সেশন ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, ডিটিএএ, স্টেটের রুলস অ্যান্ড রেগুলেশনস, এইগুলো আমাদের পড়তে হবে। এরপরে স্কোপ অফ বাংলাদেশ ইনকাম ট্যাক্স, আপনার 2023 ইনকাম ট্যাক্স রুলস, 2024 ফাইন্যান্স অ্যাক্ট যেটা আছে সেটাও আমাদের পড়তে হবে। এসআরও মানে স্টেট রুলস অ্যান্ড অর্ডার, এটা পড়তে হবে। ইনকাম ট্যাক্স ল, এই চারটা পড়তে হবে, বাংলাদেশ ইনকাম ট্যাক্সের স্কোপের মধ্যে পড়বে। এবং আমাদের স্ট্রাকচার অফ ইনকাম ট্যাক্সে এখানে 25 চ্যাপ্টার আছে। 25 চ্যাপ্টার আমার স্ট্রাকচার অফ ইনকাম ট্যাক্স 2023-তে আপনাকে পড়তে হবে। এবং এর সাথে আপনারা জানেন 8টা শিডিউল আছে। এই 8টা শিডিউল আপনার যখনই অঙ্ক করতে যাবেন এই শিডিউলে আমি শিডিউল পড়াবো এবং সেই আলোকে আপনার অঙ্কটা সলভ করবেন। যেমন ফার্স্ট শিডিউল স্পেশাল রেট যদি থাকে, তারপরে সেকেন্ড শিডিউল অ্যাপ্রুভ ফান্ড, থার্ড শিডিউল ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, ফোর্থ শিডিউল প্রফিট অ্যান্ড গেইন অন ইন্স্যুরেন্স বিজনেস, ফিফথ শিডিউল profit and gain mineral, and sixth schedule tax exempted is very very important for these topics of taxes. এবং সেভেন্থ শিডিউলে স্পেশাল রেট ট্যাক্স রেট এবং 8 স্পেশাল প্রভিশনস। ওকে, কাম টু দ্য পয়েন্ট। রেভিনিউ কালেকশনস আপনার 35% আপনার রেভিনিউ কালেক্ট করে থাকে এই ট্যাক্স থেকে, ট্যাক্স রেভিনিউ কালেক্ট করে থাকে এনবিআর। ইনকাম ট্যাক্স আপনার একটা মেজর সোর্স, তার 35% অফ টোটাল ট্যাক্স রেভিনিউ ইনকাম ট্যাক্স হিসেবে কালেক্ট করে থাকে। এই ইনকাম ট্যাক্স আবার রিডিস্ট্রিবিউট অফ ইনকাম, এটা আপনার ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্সি রিডিস্ট্রিবিউশনের একটা ইনকাম। ইনকাম সেভিংস করে থাকে, ইনকাম ইনক্রিজ ইন সেভিংস, তারপর ইনক্রিজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আপনার ট্যাক্স হলিডে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, হ্যাঁ, ক্রেডিট ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, ট্যাক্স হলিডে স্কিম, ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, এটা হলো আপনাকে কি করে ট্যাক্স ইনসেন্টিভ, এটি ইনক্রিজ অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে জিডিপি গ্রোথ করে থাকে আপনার এই ইনকাম ট্যাক্স রেভিনিউ ক্যান বি ইউজড বাই দ্য গভর্নমেন্ট টু ইনশিওর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রিজ। আরেকজন আসছে, মনোয়ার। সো দিস প্রিলিমিনারি এক্সাম্পটেড এবং রুলস অফ ইনকাম ট্যাক্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বাংলাদেশ, যেমন ট্যাক্স হলিডে ইনকাম আপনারা জানেন। এই ট্যাক্স হলিডে ইনকাম আমরা পড়বো আন্ডার সেকশন 81 আর 6 শিডিউলে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আমরা ট্যাক্স হলিডে ইনকাম একটু ধারণা নিব আর কি। ইন্ডাস্ট্রিজ এখন এস্টাবলিশড করে থাকে ট্যাক্স হলিডে ইনকাম আপ টু 10 ইয়ার্স, এটা ভেরিয়াস রেট থাকবে, আপ টু 10 ইয়ার্স পর্যন্ত আমরা ট্যাক্স হলিডে ইনকাম দিয়ে থাকি। এবং যেমন ইনকাম ট্যাক্স এক্সামশনস অফ এক্সপোর্টার ইনকামের ক্ষেত্রে আপনি 50% এক্সামটেড গ্রান্টেড করে থাকে এক্সপোর্ট ইনকামের থেকে কোনো ইনকাম যদি জেনারেট হয়ে থাকে, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, এই পার্টনারশিপ ফার্মও হতে পারে, এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হতে পারে। এটার একটা মেয়াদ আছে 23 থেকে 28 পর্যন্ত, মানে জুলাই 23 থেকে জুন 28 পর্যন্ত ট্যাক্স হলিডে এক্সামটেড, মানে ইনকাম ট্যাক্স এক্সামটেড ফর এক্সপোর্টার ইনকাম। আর অন্যান্য ক্ষেত্রে রিডিউস রেট, মানে আপনার আদার ট্যাক্স পেয়ারের জন্য রিডিউস রেট 12% এবং 10% হলো রিডিউস করে দিয়ে 12% আপনার ইনকাম ট্যাক্স অ্যাপ্লিকেবল রেট হবে 12%। এটা একটা এসআরও আছে 210 নম্বর এসআরও, জুন 26 2023 একটা এসআরও আছে। এরপরে আপনার আইটি ইনেবল সার্ভিস আর এলিজিবল ফর ট্যাক্স এক্সামটেড। এক্সেলেন্ট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স আপনারা জানেন, এক্সেলেন্ট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স প্রথমে আপনার যে মেশিনারিজ, নিউ মেশিনারি ইউজড ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্পেসিফিক রেট ইউজ করা হয়, যেমন 50% ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 30% অ্যান্ড থার্ড ইয়ার 20%, মোট 100% এক বছরে অ্যাক্সেলারেট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স দিয়ে থাকে। এবং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে থাকে। এবং এই ট্যাক্স ইনসেন্টিভ ইনকারেজ সেভিংস করার জন্য ডিপিএসে জানেন তো আপনারা, ডিপিএসে আপনারা একটা রিবেট পেয়ে থাকেন, সেভিংস সার্টিফিকেটে রিবেট পেয়ে থাকেন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং প্রভিডেন্ট ফান্ড, এটা যে রিবেট পেয়ে থাকেন সেটাকে বলছে ট্যাক্স ইনসেন্টিভ ফর ইনকারেজ সেভিংস। এরপরে আপনার এক্সামটেড সার্টেন কিছু যদি ট্যাক্স এক্সামটেড ইন সার্টেন এক্সপেন্ডিচারের মধ্যে কি কি থাকতে পারে, গভর্নমেন্ট জাকাত ফান্ড, প্রাইম মিনিস্টারে রিলিফ ফান্ড, তারপরে মিশন ক্যান্সার হাসপাতাল, এখানে যদি আপনি কোনো এক্সপেন্ডিচার করে থাকেন এটা আপনি ট্যাক্স এক্সামটেড পেয়ে
চাবেন আর কি। ট্যাক্স ইনসেন্টিভ ফর ফরেন ইনভেস্টরদের জন্য আপনার ট্যাক্স হলিডে, ট্যাক্স এক্সাম্পটেড ফর ইন্টারেস্ট, রয়্যালিটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিস অ্যান্ড আদার রেমিটেন্স ফ্রম ওন কান্ট্রি, এগুলো আপনার ট্যাক্স ইনসেন্টিভ। অ্যালাউন্স ফর সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রেও আপনি নিউ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি ইন দ্য ইন্ডাস্ট্রি সেক্টর, তাহলে আপনি ট্যাক্স এক্সাম্পটেড পাবেন। ট্যাক্স ইনসেন্টিভ ফর রেমিটেন্স অফ বাংলাদেশ, যারা আপনার রেমিটেন্স যোদ্ধা, সিগনিফিকেন্ট নাম্বার অফ বাংলাদেশি পিপলস ওয়ার্ক অ্যাব্রোড টু এনকারেজ দ্যার রেমিটেন্স, এবং এটা 2.5% রেমিটেন্স দিয়ে থাকে। এবং যারা এই রেমিটেন্স পাঠায়, যদি ব্যাংকিং চ্যানেলে তারা যদি টাকা পাঠায়, টোটাল ইনকাম আর ডিক্লেয়ার্ড অ্যাজ এ ট্যাক্স এক্সাম্পটেড। এটা হলো জাস্ট এক্সামস, মানে রুল অফ ইনকাম ট্যাক্স, ইকোনমিক ডেভেলপ বাংলাদেশ। এবং এই ইকোনমিক ডেভেলপ বাংলাদেশের জন্য এই আপনার কয়েকটা ধাপ এনবিআর, বাংলাদেশ গভর্নমেন্ট বা এনবিআর এই কয়েকটা ধাপ তাদের জন্য দিয়েছেন। সো সাম ডেফিনেশনস, এটা আমি পড়ানোর জন্য পড়াচ্ছি। এখানে ট্যাক্স হলিডে আমার 2বার কোশ্চেন আসছে। রেসিডেন্সিয়াল অঙ্ক করার জন্য আপনার কোশ্চেন হবে। এসএসসি, কারা এসএসসি? যাদের ইনকাম আছে, ট্যাক্সেবল ইনকাম আর্নার, তারাই হলো আমার এসএসসি, মানে তারাই আমার এনবিআর এর জন্য কাস্টমার। কারোর ট্যাক্সেবল ইনকাম নাই, সে হলো এনবিআর এর কাস্টমার না, এনবিআর তার, সে এসএসসি না। মিনিমাম ট্যাক্সেবল ইনকাম যদি থেকে থাকে, সে এনবিআর এর একজন এসএসসি হিসেবে গণ্য করা হবে। রেসিডেন্সিয়ালের 2 আন্ডার সেকশন 46, 45, এটা একটা এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে না। রেসিডেন্সিয়াল কোনো রেসিডেন্ট হিসেবে কোনো কোশ্চেন আসে নাই, বাট যখন আপনার ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট করতে যাবেন, তখন রেসিডেন্ট ক্যালকুলেশন করতে হবে। সো এটার সিস্টেম একদম সহজ ভাষা। আপনার ফর এ পিরিয়ড যদি 183 দিন অথবা মোর, 1 বছরে কেউ যদি থাকে বাংলাদেশে, সে রেসিডেন্ট হবে। অথবা আপনার প্রত্যেক বছর 90 দিন করে, এবং 4 বছরের মধ্যে সে কন্টিনিউয়াস 365 দিন যদি থেকে থাকে, তাহলে সে রেসিডেন্সিয়াল হবে। একদম সহজ ডেফিনেশন। সে কি, 1 বছরের মধ্যে 183 দিন যদি সে বসবাস করে, এবং তার 183 দিন মোর, সে হলো রেসিডেন্ট। অথবা 1 বছরের 90 ডেজ এবং কনসিকুয়েন্ট পরপর 4 বছর ধরে সে 365 দিন যদি হয়ে থাকে, তাহলে সে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে। রেসিডেন্ট হিসেবে গণ্য করলে আমার সুবিধা কি? সুবিধা হলো সে নর্মাল স্ল্যাব রেটে ট্যাক্স দিবে, আর নন রেসিডেন্ট হয়ে গেলে সে কি করবে, ফরেনার রেটে 30% সে ট্যাক্স দিবে। ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ইনকামের মাধ্যমে ট্যাক্স, মানে আপনার ট্যাক্স ইম্পোজড হয় রেভিনিউ ইনকামের মধ্যে, বাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার অথবা ক্যাপিটাল ইনকামে আপনার রেভিনিউ এই ইনকাম হয় না, ইম্পোজড হয় না, চার্জ হয় না। তো এখন ডিফারেন্ট রেট অফ ট্যাক্স, এটা তো আপনারা জানেন, প্রত্যেকবারই এটা আসে। তারপর জাস্ট আমি পড়ানোর সাথে আমি এটা একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি। ট্যাক্স রেট ফর ইন্ডিভিজুয়াল পার্টনারশিপ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ফর অ্যাসেসমেন্ট টু 2024-2025 থ্রেশহোল্ড একটা আছে। এটা আপনার ইনকাম নট লায়াবল টু স্ট্যান্ড 3,50,000 টাকা। 3,50,000 টাকা যদি নিচেই থাকে, তা সে আর লায়াবল হবে না। ফর ফিমেল এসএসসি অথবা সিনিয়র সিটিজেন যার এজ 65 অ্যাবভ, তার জন্য আপনার লায়াবল হবে না 4 লাখ টাকা। থার্ড জেন্ডার এসএসসি যদি থাকে, অথবা হ্যান্ডিক্যাপ ডিজেবল পার্সন যদি থাকে, তাহলে 4,75,000 টাকার জন্য তাকে লায়াবল করা যাবে না। মানে মিনিমাম থ্রেশহোল্ড হলো 4,75,000। গেজেটেড মুক্তিযোদ্ধার ফাইটারের জন্য 5 লাখ টাকা মিনিমাম থ্রেশহোল্ড। অথবা যদি ইন কেস অফ প্যারেন্ট, লিগাল গার্ডিয়ান, এনি পার্সন উইথ ডিসএবিলিটি উইল বি আরও 50,000 টাকা, তাহলে 5,50,000 টাকা মতো কি ডিজেবল পার্সন, ডিপেন্ডেন্ট, আরও 50,000 টাকা সে কী পাবে, থ্রেশহোল্ড পাবে, যে এ মানে ট্যাক্স দিতে হবে না। তাহলে যে কোনোটার যদি ইন কেস অফ লিগাল গার্ডিয়ান, এনি পার্সন উইথ ডিসএবিলিটি, and both father and mother disabled person is SSC, then anyone will avail the benefit। এই 50,000 টাকা যে কোনো একজন বেনিফিট পাবে। এটার জন্য আমাদের 6 টায়ার আবার ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ধার্য করছে। 3,50,000 যে টায়ারে যেটা পড়ে যাবে, 3,50,000 জন্য 0%, নেক্সট 1 লাখ 5%,
4 লাখের জন্য 10%, 5 লাখ, 5 লাখ, আগে ছিল একটু, এখানে 3 লাখ ছিল, এখন 4 লাখ দিচ্ছে, 5 লাখ, 5 লাখ, এবং রেস্ট অফ দ্য ইনকাম হলো 25%। এখন ট্যাক্স রেট ফর দ্য কোম্পানি, এখানে একটু চেঞ্জ আসছে গত বছরের তুলনায়। এইবার এখানে একটু চেঞ্জ আসছে যে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট ফর দ্য কোম্পানি ফর দ্য অ্যাসেসমেন্ট 2024-25। এখানে পাবলিক ট্রেডেড যেগুলো কোম্পানি, যেগুলো ট্রান্সফার ওভার 10% শেয়ার আইপিওর মাধ্যমে ট্রান্সফার করবে, ট্রান্সফার ওভার 10% শেয়ার আইপিওর মাধ্যমে যদি ট্রান্সফার করে, তাহলে তার রেট হবে 22.5%। আর যদি ট্রান্সফার আপ টু 10%, 10% নিচে হয় থ্রু আইপিও, তাহলে তার 25% আপনার ট্যাক্স রেট ফর দ্য কোম্পানিজ হবে। নন পাবলিক ট্রেডেড কোম্পানি, যেগুলো পাবলিক ট্রেডেড না, তাহলে 27.5%, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে ওপিসি 22.5%। ব্যাংক, ইন্স্যুরেন্স লিস্টেড হলে 37.5, নন লিস্টেড 40%। মার্চেন্ট ব্যাংক 37.5, সিগারেট টোবাকো ম্যানুফ্যাকচার 40%, অ্যান্ড নন লিস্টেড হলে যাকে পড়ে নিয়ে। কোম্পানি ট্যাক্স রেট 2.5% lower if all income. This is very important, and এই কোশ্চেনটাই আসছে নভেম্বর ডিসেম্বর 2023-এ। বলছে কোম্পানি ট্যাক্স রেট উইল বি 2.5% লয়ার, 2.5% কম হবে যদি অল ইনকাম রিসিভ অর এভরি সিঙ্গেল ট্রানজ্যাকশন ফর অ্যাবোভ 5 লাখ টাকার উপরে, আর অ্যানুয়াল এক্সপেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ওভার, আপনার অ্যানুয়াল এক্সপেন্স ইনভেস্টমেন্ট ওভার 36 লাখ আর মেড থ্রো ব্যাংক ট্রান্সফার। যদি ব্যাংক ট্রান্সফার, যদি অ্যানুয়াল এক্সপেন্স এবং ইনভেস্টমেন্ট ওভার 36 লাখের উপরে হয়ে থাকে, তাহলে সে যদি ব্যাংক ট্রান্সফার করে, অথবা এনি সিঙ্গেল ট্রানজাকশন 5 লাখের উপরে যদি হয়ে থাকে, সে যদি ব্যাংক ট্রান্সফার করে থাকে, সব কিছু ব্যাংক ট্রান্সফার করে থাকে, তাহলে কোম্পানির ট্যাক্স রেট হবে কত? 2.5% লয়। যা আছে আরো 2 থেকে 5% কি হবে? কমে যাবে। ভাই একটু যদি ইয়া করতাম, জি, এই যে ক্লজটা, এটা হচ্ছে ভাই সিঙ্গেল এন্ট্রি 5 লাখ টাকা, তাই না? মানে 5 লাখ সিঙ্গেল টাকা সিঙ্গেল এন্ট্রি ক্রস করতে পারবে না, আর অ্যাকুমুলেটিং ইন এ ইয়ার 36 লাখ টাকা ক্রস করা যাবে না। এটা ক্রস যদি করা না যাবে। হয় তাহলে হচ্ছে আপনার হলো ট্যাক্সের 2.5% রিডিউস হবে। আর অল ইনকাম, যত ইনকাম আছে, এখানে কয়টা কন্ডিশন বলেন তো? 3টা কন্ডিশন। 3, অল ইনকাম রিসিভ, এর কোনো স্ল্যাব থ্রেশহোল্ড নাই। যত ইনকাম আছে সব আপনাকে ব্যাংক চ্যানেলে নিয়ে আসতে হবে। এবং এবং অ্যান্ড কমা দিছে, দেখেন অ্যান্ড কল 3টা। এভরি সিঙ্গেল ট্রানজাকশনস অ্যাবোভ 5 লাখ। সিঙ্গেল হিসেবে যদি কোনো ট্রানজাকশন 5 লাখ অ্যাবোভ হয়, সেটাও আপনাকে ব্যাংকিং থ্রোতে আসতে হবে। আর অ্যানুয়াল এক্সপেন্স আর ইনভেস্টমেন্ট ওভার 36 লাখ আর মেড থ্রো ব্যাংকিং ট্রান্সফার। 3টা কন্ডিশন ফিল আপ করে আপনাকে 2.5% লয়ার ইনকাম রেট আসবে, কর্পোরেট ইনকাম রেট, কোম্পানি ইনকাম রেট। 3টা কন্ডিশন ফিল আপ না করলে তার আপনি পাবেন না। ওকে, যারা অল ট্রানজাকশন ব্যাংকিং চ্যানেলে আসে, তারা আপনার 2.5% কম পায়। আর বাংলাদেশের ক্ষেত্রে অল ট্রানজাকশন ব্যাংকিং চ্যানেলে খুঁজে পাওয়া টাফ। পায় না ভাই কেউ, এটা পায় না ভাই কেউ। 36 লাখ টাকা ক্রস এমনি করে। নভেম্বর ডিসেম্বর 2023 এই অঙ্কটা আপনার আসছে। দেখেন, Orbit PLC has been successfully operating in Bangladesh for many years in logistics support service sector, having all the big MNCs in the clientels listed. Based on long-term agreement with CBA, Orbit has been paying salary and wages to its worker in cash. ক্যাশে সে পরিশোধ করতেছে, where highest range of salary and wages কত? 19,500 টাকা পার মান্থ। হাইস্ট স্যালারি দিচ্ছে কত? 19,500 টাকা, 5 ট্রানজাকশন 19,500 টাকা। ফর দ্য ইনকাম ইয়ার টু 2023, অরবিট পেইড 90 মিলিয়ন, মানে কত? 90 মিলিয়ন টু ইটস ওয়ার্কার।
পেইড করছে 90 মিলিয়ন টু ইটস ওয়ার্কার, all all in cash. As per Income Tax Ordinance 1984, Orbit didn't see these and issues. 1984-এ সে কোনো কিছু ইস্যু খুঁজে পায় নাই, মানে কোনো প্রবলেমই ফেস করে নাই। অ্যাজ এ পেমেন্ট অফ স্যালারি আর রিমিশন ইন ক্যাশ টু পে এনি এমপ্লয়িজ হ্যাভিং গ্রোস মান্থলি স্যালারি লেস দেন 20,000 টাকা যাদের কম আছে তাদের ক্যাশে পরিশোধ করেছে, সে কোনো ইজ কনসিডার অ্যাডমিজিবল এক্সপেন্স, ডিসঅ্যাডমিজেবল হয় নাই, মানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এ। বাট ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এখানে কি বলছে, আপনার অ্যাকোমোলেটেড কত 36 লাখের উপরে চলে গেলেই কি হবে, আপনাকে দিতে হবে। সো এখানে হাউ আর দি ট্যাক্স ম্যানেজার অফ দ্য কোম্পানি হ্যাজ কনসার্ন হোয়েন হি সে, এটা একটা কোশ্চেন, পুরোটাই আপনাকে যদি ব্যাংকিং সেলেনে না দেন তাহলে কি হবে। কনসিডার, আমি রিকোয়ারমেন্টটা পড়ি, কনসিডারিং দ্য রিলিভেন্ট প্রভিশন অফ দ্য ল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 or Income Tax Act 2023, subsequent clarifications, if any, and describe the position of our bid, highlighting the potential exposure on 90 million that it paid to its worker in cash. For the income year. So anyone এই কোশ্চেনের অ্যান্সারটা বলেন, আমি তো অলরেডি তার একটা ব্যাখ্যা দিয়ে দিলাম, সে পারবে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 25% হবে ভাই, হ্যাঁ ট্যাক্সের 25% হবে। ট্যাক্সের 25%, সে কি রিবেট পাবে 2.5%? না না, সে 2.5 পাবে না, সেজন্য ট্যাক্সের 25 হবে, 22.5 হবে না, কারণ ও 90 মিলিয়ন ওয়ার্কারে এক কিউমুলেটিভ হিসেবে পে করছে। আর এমনিতেই সিঙ্গেল এন্ট্রি হিসেবে 90 মানে 19,500 মনে আছে, বাট 90 মিলিয়ন মানে কি আপনার 1 2 3 9 কোটি টাকা, 9 কোটি টাকা সে পে করছে, বুঝছেন? এটি ইনঅ্যাডমিসিবল, পুরোটাই ইনঅ্যাডমিসিবল হবে। আরো কোনো কোশ্চেন আছে এটা? এরপরটা একটু সাধারণ, ট্যাক্স রেট অফ ট্রাস্ট অ্যান্ড ফান্ড অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ পারসন, অ্যাসোসিয়েশন অফ পারসন ভাই ওই আরেকটা আরেকটা রিকোয়ারমেন্ট ছিল না ওখানে 2 নম্বরটা। আচ্ছা, ডু ইউ সি এনি ডিফারেন্স? আপনি কি কোনো ডিফারেন্স খুঁজে পেয়েছেন? ইজ গোয়িং ফরওয়ার্ড, হ্যাঁ ডিফারেন্সটা ছিল। ডিফারেন্সটা কি? 24-25 অরবিট ডিসাইডেড টু হায়ার এ থার্ড পার্টি টু কন্টিনিউ, সে কি করছে, একটা থার্ড পার্টি টু কন্টিনিউ টু পে দ্য স্যালারি অ্যান্ড ওয়েজেস টু ইট ওয়ার্কার ইন ক্যাশ, সে থার্ড পার্টিকে একটা হায়ার করার চিন্তা করতেছে। অ্যান্ড হোয়াইল ইট উইল রিইম্বার্স দ্য অ্যামাউন্ট টু দ্য থার্ড পার্টি থ্রু ব্যাংকিং চ্যানেল, থার্ড পার্টি টাকা পরিশোধ করে দেবে, থার্ড পার্টিকে কি কি দিবে, সে ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করে দেবে, মানে এক এক ট্রানজাকশনে শেষ। তাহলে তো রিবেট পাচ্ছে, তাই না? সেকেন্ডটাই সে রিবেট পাবে। কেন হ্যাঁ, পাবে? সেটাই। কারণ সে থার্ড পার্টি হায়ার করছে, কোনো সবই কন্ট্রাকচুয়াল এমপ্লয়। এটা হলো এখন বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে দেখবেন যদি আপনার সিকিউরিটি গার্ড, হ্যাঁ সিকিউরিটি গার্ড, তারপরে বিভিন্ন ধরনের এগুলো থার্ড পার্টি হায়ার করে থাকে। কারণ ছোট ছোট 11-12 হাজার টাকা করে ইনকাম, সে ডাইরেক্ট কারে পে করে, যার কাছ থেকে আমি কন্ট্যাক্ট করেছি তাকে ডাইরেক্ট পে করে দেয়। তাহলে এইটা যদি উপরটা যদি না থাকে, নিচেরটা যদি হয়, নিচেরটাই সে কি পাবে 2.5% রিবেট পাবে, উপরটা সে 2.5% রিবেট পাবে না। ওকে, এরপরে আপনার ট্যাক্স রেট অন ট্রাস্ট ফান্ড অ্যাসোসিয়েটেড পারসন অ্যান্ড আদার ট্যাক্সেবল এন্ট্রিজ আদার দেন কোম্পানি, এটা
27.5%, সাবজেক্ট টু অ্যাবভ কন্ডিশন। অ্যাবভ কন্ডিশন যদি ফিল আপ করে থাকে তাহলে সে 27.5% ইনকাম দেবে, ট্যাক্স দিবে। সো এখন ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম, এগুলো ডিভিডেন্ড ইনকাম নিয়ে আমরা পরে যখন সিঙ্গেল সিঙ্গেল অঙ্ক করব তখন ইজিলি আপনি ডিভিডেন্ড ইনকাম নিয়ে আপনার ট্যাক্স রেট কত হবে, জাস্ট আমি প্রিলিমিনারি এক্সপেন্সটা একটু পরে মানে ফান্ডামেন্টাল নলেজ আপনাদের দিচ্ছি। ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, ডিভিডেন্ডের উপর কত পার্সেন্ট ট্যাক্স রেট হবে? 20%। 20% ডিভিডেন্ড উপরে আপনার 20% ট্যাক্স রেট হবে, একদম কমন। আর যদি ডাবল ট্যাক্সেশন থাকে 10% or 15% অন প্রফিট রেমিটেড আউটসাইড অফ বাংলাদেশ এবং বাংলাদেশ আউটসাইড হয় এবং ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ, তাহলে তার ট্যাক্স রেট অন ডিভিডেন্ড হবে 10% to 15%, যদি ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট উইথ বাংলাদেশের সাথে থেকে থাকে। ফর এসএসসি আদার দেন কোম্পানি, ফর এসএসসি আদার দেন কোম্পানি, কোম্পানি ব্যতীত রেসিডেন্ট অথবা নন রেসিডেন্ট বাংলাদেশ ইন্ডিভিজুয়াল ফার্ম, তাহলে তার হলো স্ল্যাব রেটে আপনাকে ডিভিডেন্ড রেট হবে। স্ল্যাব রেট, স্ল্যাব রেটে হবে, যেমন রেসিডেন্ট আর নন রেসিডেন্ট এটা একদম নর্মাল স্ল্যাব রেট। নর্মাল স্ল্যাব রেট তো আমরা আগে যেটা দেখালাম, এই যেটা নর্মাল স্ল্যাব রেটে, এই স্ল্যাব রেটে তার ট্যাক্স ক্যালকুলেট হবে। আর নন রেসিডেন্ট অফ ফরেনার ইনভেস্টমেন্ট 30%, নন রেসিডেন্ট ফরেনার ইনভেস্টমেন্ট 30%। এখন ট্যাক্স রেট নন রেসিডেন্ট স্ট্রিক্ট 30%, আপনার স্ট্রিক্ট 30% হবে। ট্যাক্স রেট অন ইনকাম কোথায় গেল? আচ্ছা, ট্যাক্স রেট অন ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, প্যারাগ্রাফ 1 শিডিউল, 7th শিডিউলে আমরা ট্যাক্স রেট অন ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনে 7 শিডিউলে পড়বো। তারপর জাস্ট আমি প্রিলিমিনারি ট্যাক্স রেট অন ইনকাম ক্যাপিটাল গেইন 50% ফর কোম্পানি, কোম্পানির জন্য 50%, অ্যান্ড আদার এসএসসি, আদার এসএসসি যদি সেল অন ক্যাপিটাল অ্যাসেট উইথিন 5 years অফ অ্যাকুইজিশন, তাহলে নর্মাল স্ল্যাব রেট, মানে 5 বছর অ্যাকুইজিশনে 5 বছরের মধ্যে সেল করে যে ক্যাপিটাল গেইন হয় তাহলে নর্মাল 5 years, 5 মানে নর্মাল স্ল্যাব রেট। আর যদি আফটার 5 years অফ অ্যাকুইজিশন, তাহলে আপনার ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন কত পার্সেন্ট হবে? 15%। ওকে, ডিফারেন্ট ক্লাস অফ এসএসসি, এসএসসি কারা কারা হবে তার একটা দিছি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ইন্ডিভিজুয়াল ফার্ম, হিন্দু আনডিভিডেড ফ্যামিলি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট, ফান্ড, এন্টিটি, এগুলো আপনার এসএসসি অন দ্য বেসিস অফ পার্সন, এসএসসি অন দ্য বেসিস অফ রেসিডেন্ট ইন্টারেস্ট, রেসিডেন্ট স্ট্যাটাসের মধ্যে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট বাংলাদেশিও হতে পারে, নন রেসিডেন্ট ফরেনারও হতে পারে। এখন এই যে রেসিডেন্টের জন্য একটা দেখেন, নন রেসিডেন্ট বাংলাদেশি, যদি সে বাংলাদেশি হয়, সে নন রেসিডেন্ট ইজ এসএসসি অফ দ্য রেসিডেন্ট, একটা কাটছি। এখন ট্যাক্স লাইবিলিটি যদি নন রেসিডেন্ট ফরেনার হয়, তার ট্যাক্স লাইবিলিটি 30%, এইটা কোনো মাপ নেই। বাট নন রেসিডেন্ট বাংলাদেশি, নন রেসিডেন্ট বাংলাদেশি ট্যাক্স রেট হবে রেগুলার স্ল্যাব রেট, আর নন রেসিডেন্ট ফরেনার হলে তার ট্যাক্স রেট হবে 30%, একদম টোটাল এটা স্ট্রিক্ট 30%। মিস্টার উজাল ইন্ডিয়ান সিটিজেন, তার মানে কি বাংলাদেশি রেসিডেন্ট না নন রেসিডেন্ট ফরেনার? Non-resident foreigner. Non-resident foreigner. Mr. Ujal is an Indian citizen, stayed in Bangladesh from 1st August 2001 to 31st August December 2001, left from London. এখন বলছে what will be his resident status in the ইনকাম ইয়ার, ইনকাম ইয়ারে তার রেসিডেন্ট স্ট্যাটাস কি হবে? তাহলে ইনকাম ইয়ারে সে কি করছে? অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাই না? সে কয় মাস থাকলো? অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, সে কয় মাস থাকলো? 5 মাস থাকলো।
5 মাস থাকলে টোটাল তার হচ্ছে 153 দিন। 150 দিন, 153 দিন। 153 দিন, 153 দিন, তাহলে তো সে আমার রেসিডেন্ট হচ্ছে না, নন রেসিডেন্ট হচ্ছে, কারণ মিনিমাম তার রিকোয়ারমেন্ট হলো 183 দিন। এখন আগের ইয়ার দেখতে হবে। আগের ইয়ার কেন দেখবো? হ্যাঁ, ওটা তো আর কোনো ইনফরমেশন নাই, আর কোনো আচ্ছা আচ্ছা ইনফরমেশন আচ্ছা, নাই। হ্যাঁ। যদি কনসিকুয়েন্ট 60 বছর হতো তাহলে আমি 365 দিন চিন্তা করতাম, 365 দিন হুম হুম চিন্তা করতাম, কিন্তু তার কোনো 4 বছর নাই। তার মানে সে হুম আমার হুম। নন রেসিডেন্ট হিসেবে ট্রিট করতে হবে। মিস্টার আরিফ, এ বাংলাদেশ সিটিজেন, স্টেট ইন বাংলাদেশ, 1 জুলাই 2001 টু ডিসেম্বর, তাহলে 6 মাস 100, ধরেন 80 দিনই, 84 দিন বা 180 দিন, 1 বছর লেফট জাপান। অ্যান্ড হোয়াট সে ইনি কি রেসিডেন্ট না নন রেসিডেন্ট? বাংলাদেশি, বাংলাদেশ সিটিজেন, তার মানে সে রেসিডেন্ট, এবং সে অলরেডি 184 দিন থাকছে। 184, জুলাইয়ের 1 থেকে 31 ডিসেম্বর, মানে 184 দিন থাকছে। তার মানে সে রেসিডেন্ট, রেসিডেন্ট নর্মাল সালামে তার হবে, ট্রিট হবে। ক্লিয়ার? এখানে আমি আরো কিছু ম্যাথ দিছি, আপনারা একটু দেখে নিয়ে, একদম সহজ ম্যাথ। এই ম্যাথগুলো বইয়ে আছে, জাস্ট আমি আপনাদের একটু, যেহেতু একটা প্রিলিমিনারি ফান্ডামেন্টাল ক্লাস, এটা আমি একটু দেখাচ্ছি। এবার বইটা, আপনাদের বই যথেষ্ট দেখেছি। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটর এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের যে অ্যাপিলেট ট্রাইব্যুনালে এই থেকে আপনার 2 সালে আপনার ডিফারেন্ট ইনকাম ট্যাক্স অথরিটি কারা, এইটা আসছে। ইনকাম ট্যাক্স অথরিটি 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা জুডিশিয়াল, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভকে এখন তো আবারও চেঞ্জ আসছে, ইনকাম ট্যাক্স ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ আসতেছে। টপ যারা থাকবে এনবিআর, আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আর আরেকটা হলো ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। মিডিল যারা আছে, যেমন চিফ, আপনার কমিশনার অফ ট্যাক্স, ডিরেক্টরস, কমিশন অফ ট্যাক্স, আর বটম যারা আছে অফিসার পর্যায়ে, ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স, এইগুলো আপনার অডিট মডিট করে বেলায়। আর আপনার যখনই কোনো আপিল মাপিল করতে হয়, এই যে আপিলেট ট্রাইব্যুনালে আপনাকে আপিল করতে হবে, সেটাও আমি দেখাচ্ছি। অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনস, এইটা খুব ইম্পর্টেন্ট। কখন আমি আপনার একজন এসএসসি যদি আপনার অর্ডার অফ ইনকাম ট্যাক্স অথরিটির বিপক্ষে ডিসপিউট রেজুলেশন করে থাকে, এটা আপিল করবে, আপিল ফর পারমিশন টু স্টার্ট এনি প্রসেস, এবং কনসার্ন করবে। এটা আমি একটু এসে পড়াচ্ছি। আপনার কোনো ডিসপিউট থাকলে অ্যারাইজেস আউট অফ অ্যান অর্ডার, ডেপুটি কমিশন অফ ট্যাক্স যদি আপনার অর্ডার, ডেপুটি কমিশন ট্যাক্সের অর্ডারে আপনি যদি ডিসপুট, মানে ডিসপুট অ্যারাইজেস করে থাকেন, আপিল কার কাছে করবেন? অ্যাপিলেট জয়েন্ট কমিশন অফ ট্যাক্সেস আর অ্যাপিলেট এডিশনাল কমিশন অফ ট্যাক্সেস আর কমিশন অফ ট্যাক্সেস আপিল, আপনি আপিল এর কাছে করতে হবে। কারণ ডেপুটি কমিশন ট্যাক্সের যে অর্ডার দিছে তার উপর কোনো যদি আপনার ডিসপুট অ্যারাইজেস হয়ে থাকে। আবার অ্যাপিলেট জয়েন্ট কমিশন অফ ট্যাক্সেস আর অ্যাপিলেট এডিশনাল কমিশনার ট্যাক্সের যে অর্ডার দিয়ে থাকে তার বিরুদ্ধে কোনো ডিসপিউট থাকলে আপনি ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালকে আপনি কি করবেন? আপিল করতে পারবেন। থার্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার আপনার ইনকাম ট্যাক্স অথরিটি। ইনকাম ট্যাক্স অথরিটি নিয়েই আপনার দুইটা আপনার দুইটা ম্যাথ পড়ছে, 2 বার ম্যাথ থিওরি, একদম থিওরি। ইনকাম ট্যাক্স অথরিটি মার্চ এপ্রিল 2024, জুলাই আগস্ট 2023, শুধু থিওরি। ইনকাম ট্যাক্স অথরিটি কে, পাওয়ার অফ ইনকাম ট্যাক্স অথরিটি, এইটুকুই আপনার পড়ছে। এরপর আসেন চ্যাপ্টার চার্জেস অন ইনকাম ট্যাক্স। আপনার ইনকাম ট্যাক্স কখন আমি চার্জ করব? ইনকাম ট্যাক্স আপনার ইম্পোস্ট অ্যান্ড পেইড অর কালেক্টেড টোটাল ইনকাম,
টোটাল ইনকামের উপরে করতে পারবেন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপরে আপনি ইনকাম ট্যাক্স ইম্পোজ করতে পারবেন না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপরে আপনি ইনকাম ট্যাক্স ইম্পোজ করতে পারবেন না। এবং আপনার আন্ডার সেকশন যেটা আন্ডার প্রভিশন অফ দ্য ট্যাক্স, এটাকে ট্যাক্স এট সোর্স অ্যাডভান্স লেভেল এটা পড়ছে আন্ডার দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট ফলোইং ট্যাক্সেস ইম্পোজ অ্যান্ড পেইড অ্যান্ড কালেক্টেড নেমলি ট্যাক্স অন সোর্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, মিনিমাম ট্যাক্স, এনি আদার ট্যাক্সেস। আরো কোনো ট্যাক্সেস হয়ে থাকলে তাহলে আপনি ইনকাম চার্জেস অফ ইনকাম ট্যাক্স করতে পারেন। এখন ছাড় চার্জ আছে না, আপনারা জানেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স জন্য যে ছাড় চার্জ আপনার গণ্য হয়ে থাকে। 4 কোটি টাকার ঊর্ধ্বে গেলে আপনার নেট ওয়েলথ যদি 4 কোটি টাকার ঊর্ধ্বে হয়ে যায় তাহলে আপনাকে ছাড় চার্জ হিসেবে এডিশনাল চার্জ আপনাকে দিতে হবে। একটু স্লাইড করে রাখেন, এনিবডি এলস প্লিজ। তরিকুল ভাই, ওকে। ছাড় চার্জ আপনাকে দিতে হবে জাস্ট আপনার 4 কোটি টাকার ঊর্ধ্বে গেলেই আপনার টোটাল সম্পত্তি যদি 4 কোটি টাকার ঊর্ধ্বে হয় তাহলে আপনাকে ছাড় চার্জ দিতে হবে। 4 কোটি থেকে আপনার 10 কোটি টাকা যদি ঊর্ধ্বে হয় অথবা আপনার কি থাকে আপনার একটা মোটর ভেহিকলস আপনার নিজের নামে অথবা 8,000 স্কোয়ার ফিট আপনার একটা বাড়ি যদি থাকে তাহলে 10% ছাড় চার্জ দিতে হবে। মোর দেন 4 কোটি টাকা, লেস দেন 10 কোটি টাকা, অথবা আপনার একটা মোটরসাইকেল আছে, মোটর মোটর ভেহিকলস, মোটরসাইকেলও বলেন আর প্রাইভেট কারও বলেন, মোটর দিয়ে সংশ্লিষ্ট যে কোনো থাকলে আপনার নিজের নামে, অথবা আপনার যদি একটা হাউস প্রপার্টি 8,000 স্কোয়ার ফিটের যদি থাকে তাহলেও আপনাকে সারচার্জ 10% দিতে হবে। ওই আপনার ইসের উপরে অথবা এগুলো অথবা একটার অথবা আরেকটা যদি থেকে থাকে, মোর দেন 10 কোটি অথবা লেস দেন 20 মানে 20 কোটি টাকার নিচে গেলে 20% হয়ে যাবে, 20 কোটি থেকে 50 কোটিতে গেলে 30%, মানে 10 করে বাড়তে থাকবে। আর 50 কোটির ঊর্ধ্বে গেলে 35% সারচার্জ হয়। ক্লাস টেস্টে কিছু এক্সাম্পল আমি হিসেবে দিয়ে দিচ্ছি। ট্যাক্স লায়াবিলিটি আপনার ইনভেস্টমেন্ট আপনার 45,000 টাকা, নেট ওয়ার্থ অ্যাসেসমেন্ট কত আপনার 20 লাখ টাকা, আর নেট ওয়ার্থ ডিউরিং দ্য 8,23,000 টাকা। সো আপনার এখানে কি সারচার্জ লাগবে? আপনার মোটর কার নাই, হাউস প্রপার্টি নাই, সারচার্জ দিতে হবে? আপনার জাস্ট ট্যাক্স লায়াবিলিটি 45,000 টাকা যা আছে ওইটাই আপনার জন্য ট্যাক্স লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটি আপনার ইনভেস্টমেন্ট রিবেট 1,60,000 টাকা, নেট ওয়ার্থ 28 আপনার কোথায়ছে 2, 3, 4 2 কোটি টাকা, নেট ওয়ার্থ ডিউরিং দ্য ইয়ার আপনার ইনক্রিজ করছে 1 কোটি টাকা, 1 কোটি 1, 2, 3, 4 1,44,00,000 টাকা এইবার ইনক্রিজ করছে। নেটওয়ার্থ আপ টু অ্যাসেসমেন্ট ইয়ার 4,30,00,000 টাকা, তার মানে আপনার নেটওয়ার্থ 4 কোটি উপরে হয়ে গেছে। তার মানে আপনাকে আমার ট্যাক্স লায়াবিলিটি কত ধরছি 1,60,000 না, তার উপর 10% আরো বেড়ে যাবে, কারণ আপনার নেট ছাড় চার্জ বেড়ে যাবে। 1,60,000 উপরে 10% যেটা হবে সেটা দিয়ে টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে 1,60,000 যোগ আরো 16,000 টাকা, মানে 1,76,000 টাকা ট্যাক্স লায়াবিলিটি আপনাকে ক্লেম করতে হবে। ট্যাক্স লায়াবিলিটি আপনার ডিবেট এটার জন্য 8 লাখ টাকা, আপনার নেট ওয়ার্থ আপনার দাঁড়ায় গেছে 8 কোটি টাকা, এবং এই বছরে আপনার বাড়ছে 24 লাখ টাকা, আপনার নেট ওয়ার্থ দাঁড়ায় গেছে 9 কোটি টাকা। 9 কোটি টাকা পর্যন্ত 10%, তাহলে আমার ট্যাক্স লায়াবিলিটি ছিল 8 লাখ, 10% করে দিলে 80,000, 8 লাখ যোগ 80,000, মোট 8,80,000। এনিবডি এলস? কারো কোনো কোশ্চেন আছে? মনোয়ার? না ভাই, বুঝতে পারি। একদম না না সহজ। ঠিক আছে। আজকে তো থিওরিটিক্যাল পড়াচ্ছি বুঝছেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। ওকে, এডিশনাল ট্যাক্স চার্জ এটা যে খুব ইম্পর্টেন্ট, একটা ম্যাথও আছে, আমি এই ম্যাথটা দেখাবো। এডিশনাল ট্যাক্সেস আন্ডার সেকশন 19 ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হোয়াট এ পারসন
এমপ্লয়িজ অ্যালাউ করবেন এনি ফরেনার টু ওয়ার্ক অ্যাট হিজ বিজনেস অর প্রফেশনস উইদাউট প্রপার অ্যাপ্রুভাল কম্পিটেন্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট such person shall be charged additional 50% of the tax payable যে ট্যাক্স লাইবল যেটা হবে ইনকাম ট্যাক্স লাইবল হবে তার 50% আরও কি হবে তার বাড়াই দিবেন 50% ট্যাক্স পেবল অর 5 লাখ টাকা হায়ার 50% অথবা 5 লাখ টাকা হুইচ এভার ইজ হায়ার 50% অথবা 5 লাখ টাকা হুইচ এভার ইজ হায়ার তাহলে দেখেন ওর বলতেছে প্রাইভেট লিমিটেড কোম্পানি ওয়ান ফরেনার ওয়ার্ক অ্যাট ইট ফ্যাক্টরি হু হ্যাজ নো ভ্যালিড ওয়ার্ক পারমিট তার কোনো ভ্যালিড ওয়ার্ক পারমিট নেই কোম্পানি বি ইজ লাইবল টু পে এডিশনাল ট্যাক্স তাহলে তার ইনকাম হলো 2 কোটি টাকা তার ইনকাম 2 কোটি টাকা 37.5% তার ইনকাম ট্যাক্স তাহলে 50 লাখ টাকা সো যেহেতু ওয়ার্ক পারমিট নাই এইরকম একজন এমপ্লয়িকে সে ওই কোম্পানিতে রাখছে তাহলে তার এই যে 55 লাখের উপরে 50% আরও চার্জ করতে হবে তাহলে 55 লাখের উপরে 50% হলো কত 27,50,000 টাকা অথবা 5 লাখ হুইচ এভার ইজ হায়ার তাহলে 27,50,000 দুইটা যোগ করলে 82,50,000 সো আমরা একটা অঙ্ক দেখে আসি জুলাই আগস্ট 2024 সালে এই ম্যাথটা পড়ছে সো আমরা একটু দেখি Mr. A is a foreign nations employed at XYZ Quality Assurance Department and receive a monthly key salary 8 lakh taka. As per employment condition, the periodical return to his home country every 4 months for week and renew and his tourist visa before returning to Bangladesh. However, XYZ has employed Mr. A without obtaining any work permit from the Bangladesh Development Authority বিটার কাছ থেকে কোনো ওয়ার্ক পারমিট নেয় নেই which is mandatory requirement for employment of foreign national in Bangladesh. Subsequently, Mr. A is unable to remit fund to his family under the official quota allowed by the law. As a result, he resort to purchasing cash dollar from the car market and carry করতেছে them while traveling back to the home country. সে কি করলো ডলার কিনলো এবং ক্যারি করতেছে যখন ট্রাভেল করতেছে তার দেশে এডিশনাল ফর দ্য ইনকাম ইয়ার 2000 এত XYZ অ্যাসিস্ট পেবল ইন ট্যাক্স 10 কোটি টাকা তাহলে তার পেবল ট্যাক্স 10 কোটি হলে এখন তার ট্যাক্স লায়াবল কত হয়ে দাঁড়াবে মনোয়ার 50% বেড়ে যাবে 50% বেড়ে গেলে 10-15 কোটি টাকা হয়ে যাবে কারণ সে কি কোনো অ্যাপ্রুভাল নেই না বিদার কাছে এখানে বলছে describe the potential tax liability and legal consequence XYZ it is discovered that they have employed Mr. A without necessary work permit and how this may impact this assess payable tax for the income year 23-24 for a tax law perspectives তাহলে তার ইনকাম ইয়ারে ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াবে 15 কোটি Describe from a tax law standpoint and potential consequence Mr. A may face the working without work permit including potential penalty আছে এটা আমরা পরবর্তী পেনাল্টি সেকশনে যে পড়ে নেব ফিউচার এন্ট্রি ইন বাংলাদেশ সে কি বাংলাদেশে কাজ করতে পারবে না এবং সে টুরিস্ট ভিসায় আছে হ্যাঁ যেহেতু টুরিস্ট ভিসায় আছে এবং বিদার অ্যাপ্রুভাল নেই এই কারণে বাংলাদেশে কাজ করতে পারবে সে তো প্রথম অবস্থায় সে কাজই করতে পারবে না কারণ সে ট্যুরিস্ট ভিসায় আসছে আচ্ছা এরপরে আমরা একটু মিনিমাম ট্যাক্স নিয়ে পড়াশোনা করব মিনিমাম ট্যাক্স খুব ইম্পর্টেন্ট কারণ এটা আমি এই যে লেটেস্ট একটা কেস করতে যেয়ে দেখি সে হলো আপনার কি জানো সোল প্রপার্টারশিপ বুঝছেন সোল প্রপার্টারশিপ
তার হলো 500 কোটি টাকা সেলস, টার্নওভার 500 কোটি টাকা। সে বলতেছে আমার নেট প্রফিট দাঁড়াচ্ছে, মানে প্রফিট বিফোর ট্যাক্স, এটা দাঁড়াচ্ছে আপনার 50,000। 500 কোটি টাকা তার সেলস, সব বিক্রি মিক্রি করে সব কিছু লোন মোন পরিশোধ করে সে বলতেছে ভাই আমার নেট প্রফিট 50,000 টাকা। এই নেট প্রফিট 50,000 টাকা, না 50 লাখ টাকা, 50 লাখ টাকার উপরে আপনি ট্যাক্স নির্ধারণ করে দেন। আমি বলছি ভাই এই অ্যাকাউন্ট আমি অডিট করতে পারবো না, এটা ভুয়া অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অডিট করা সম্ভব না। বুঝতে পারছেন? ফাঁকিবাজ ফাঁকিবাজ। আমি বলছি এই অ্যাকাউন্ট কাছে আমি লোন নিব, তো এর জন্যই সেলটা বাকি যাবে। আমি বলছি লোন নিলেও তো আপনি ধরা খেয়ে যাবেন, কারণ অপারেটিং প্রফিট আপনার একদম কম, আপনি লেভারেজ করতে পারবেন না, ইন্টারেস্ট সার্ভ করতে পারবেন না, সো আপনি লোনও পাবেন না। তো এটা হলো ফাঁকিবাজ। তো তার যদি আমি টার্নওভার ট্যাক্স নির্ধারণ করি, মানে মিনিমাম ট্যাক্স নির্ধারণ করি, তাহলে 500 কোটির যদি 0.25% হয় তাহলে কত? ভাই টার্নওভার ট্যাক্স 0.6% না? না, ইন্ডিভিজুয়ালের জন্য 0.6 হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 0.25। 1 কোটি 25 লাখ। না ওইটাই ওই যে বলবো, এখন বলবো আর কি। দেখেন, এভরি কোম্পানি শ্যাল বি লায়াবল টু পে মিনিমাম ট্যাক্স। তাহলে ম্যানুফ্যাকচার, সিগারেট, বিডি, এগুলো স্মোকলেস, টোবাকো, এগুলো গ্রোস রিসিপের প্রতি 3%। আর কার্বো বেভারেজ, সুইটেন্ড এটাও 3%। মোবাইল ফোন অপারেটরের জন্য গ্রোস রিসিপের 2%। আর এনি আদার কেসেস, এইগুলো বাদে এনি আদার কেসেস হলো 0.6%। মিনিমাম ট্যাক্স 0.10% ফর ইন্ডাস্ট্রি আন্ডারটেকিং এঙ্গেজড ইন ম্যানুফ্যাকচার অফ গুডস। ম্যানুফ্যাকচার অফ গুডসের জন্য তার মিনিমাম ট্যাক্স হবে, যারা ম্যানুফ্যাকচারিং অফ গুডস তাদের জন্য 10.10%, এক্সেপ্ট টোবাকো বেভারেজ ফর ফার্স্ট 3 ইয়ার্স। আপনার ইনকর্পোরেশন করার প্রথম 3 বছর তার জন্য 0.10%। আর বাদ বাকি কত? 0.6% হয়ে যাবে। মানে প্রথম 3 বছরের জন্য 0.10%, এবং পরবর্তী বছরের জন্য তার মিনিমাম ট্যাক্স অফ গ্রোস রিসিভ হবে 0.6%। ক্লিয়ার? এখানে কয়েকটা এক্সাম্পল হিসাবে বোঝানোর চেষ্টা করব। ইন অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এক্স রিপোর্ট লস করছে, রিপোর্ট সে কি করছে? লস, 10 লাখ টাকা লস উইথ অ্যানুয়াল টার্নওভার কত? অ্যানুয়াল টার্নওভার 1 কোটি। কোম্পানি ইজ রিকোয়ার্ড টু পে, তাহলে কত পার্সেন্ট? 0.6%, 60,000 টাকা তার কি মিনিমাম ট্যাক্স পরিশোধ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 24-25 কোম্পানি এক্স পাবলিকলি ট্রেডেড কোম্পানি রিপোর্ট ট্যাক্সেবল প্রফিট, সে করছে 1 লাখ টাকা ট্যাক্সেবল প্রফিট উইথ তার অ্যানুয়াল টার্নওভার কত? 1 কোটি টাকা। 1 কোটি, এই সেম কথা, 1 কোটি টাকা। দ্য কোম্পানি ইজ রিকোয়ার্ড, তাহলে মিনিমাম পে 1 কোটি টাকা 0.6%, 60,000 টাকা। আর প্রফিট দাঁড়াচ্ছে তার কত? ট্যাক্সেবল প্রফিট 1 লাখ টাকা, তাহলে তার মিনিমাম ট্যাক্স হলো 60,000 টাকা। আর 1 লাখ টাকা যদি আমি এই নর্মাল স্ল্যাবে, রেগুলার স্ল্যাবে করি, তাহলে 20,000 টাকা। আমার মিনিমাম ট্যাক্স হবে কত? তাহলে আমাকে পে করতে হবে কত? 60,000। 60,000। কোনো নেই। সো ইন অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এক্স বলে, এটা তো বললামই। এরপরে বলছে ইন উত্তমদা আসছে, উত্তমদা চলে গেছিল তো। ভাই আমার একটা ফোন আসছিল, আমি আসছি। জি। না না, এটা ফান্ডামেন্টাল, এটা আপনারা সবসময় পড়ছেন, বুঝছেন? আমরা অঙ্ক করতে যাব, না এগুলো কমন লাগতেছে, এগুলো তো পড়ছি, এগুলো তো কমনই লাগতেছে, কমন লাগতেছে। আর আমরা সামনের ইস্যু থেকে অঙ্ক করবো, অঙ্ক করলে ভালো লাগবে। আর এমনিতেই আমার এই ট্যাক্স পড়তেও ভালো লাগে আমার কাছে, ট্যাক্স অনেক ল তো। ভাই লজ্জার কথা কি বলবো, আমি ফার্মের ট্যাক্স টিমে ছিলাম ভাই, বুঝছেন? আমি ট্যাক্স পাস করতে পারি নাই, বাকি 4টা বস্তা পাস করে গেছি, বুঝছেন? আচ্ছা, ইন অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এটা হলো ঘন ঘন পড়তে হয়। হ্যাঁ, আপনার ধরেন যে কোম্পানি ইন্ডিভিজুয়াল যে অঙ্কগুলো আসে এখন, এগুলো একদম ছোট ছোট
লর উপর ভিত্তি করে অঙ্ক দেয়। ফুল ইন্ডিভিজুয়াল অঙ্ক আপনাকে খুব কমই পড়ে, ফুললি আপনি অঙ্ক দিবে এরকম খুব কম। আচ্ছা, in assessment 24-25 company A publicly traded company and report total income সে রিপোর্ট করতেছে 3 লাখ টাকা from the business house property and other sources, annual assessed business turnover কত 10 লাখ টাকা, property income 2 লাখ টাকা and receive and other source interest 1,20,000 টাকা। তাহলে তার প্রথম কথা হলো সে টার্নওভার হলো 10 লাখ টাকা, এই আপনার এটা সোল প্রপার্টিস, বুঝছেন, এটা হলো সোল প্রপার্টিস, সোল প্রপার্টিস নাকি এক্স এ পাবলিক ট্রেডেড কোম্পানি। আচ্ছা, পাবলিক ট্রেডেড কোম্পানি, তাহলে টার্নওভার 20 লাখ টাকা। তার হাউস প্রপার্টি থেকে ওই রেন্টাল রিসিভ করতেছে রংধনুর মতো বা ওই যে শেলটেকের মতো, সে রেন্টাল রিসিভ করতেছে 2 লাখ টাকা অ্যান্ড আদার সোর্সে ব্যাংক ইন্টারেস্ট পাচ্ছে 1,20,000 টাকা। তার টোটাল ইনকাম দাঁড়ালো, আপনার টোটাল টার্নওভার দাঁড়ালো 13,20,000, কারণ এই যে হাউস প্রপার্টি থেকেও সে 13,20,000 টাকা। তাহলে তার আপনার রেগুলার স্ল্যাব কোনটা হবে? টোটাল ইনকাম করতেছে বিজনেস থেকে 3 লাখ টাকা, বিজনেস থেকে সে ইনকাম করতেছে 3 লাখ। তাহলে 3 লাখের যদি আমি কত পার্সেন্ট দিব, এখানে রেগুলার স্ল্যাব দিছে 20%, 60,000 টাকা, মিনিমাম স্ল্যাব হলো এত, রেগুলার হলো, আচ্ছা 20% কি রেগুলার স্ল্যাব আছে? এটা পাবলিক লিমিটেড কোম্পানি 20%। আচ্ছা, যে পাবলিক লেখা আছে না? জি। আচ্ছা, এই পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমার 20% রেগুলার স্ল্যাব আমার রিপোর্ট ফর টোটাল ইনকাম অফ দ্য বিজনেস থেকে। হাওয়ার মিনিমাম ট্যাক্স হলো আমার টোটাল টার্নওভার যেটা টোটাল রিসিভ করতেছি 13,20,000 টাকা, 60%, তাহলে তাহলে রেগুলার স্ল্যাবে তাহলে আমার আলটিমেটলি ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য ফর দ্য কোম্পানি 60,000 টাকা, হুইচ ইজ হায়ার হবে। এরপরে যেগুলো আমরা দ্রুত যাওয়ার জন্য নিয়ে আসছি, মিনিমাম ট্যাক্স অফ পার্টনারশিপ ফার্মের জন্য কত পার্সেন্ট? আপনার পার্টনারশিপ ফার্মের জন্য মিনিমাম ট্যাক্স হলো 0.6%, 0.60% অফ দ্য গ্রোস রিসিপ্ট। পার্টনারশিপ ফার্মের জন্য 0.6% অফ দ্য গ্রোস রিসিপ্ট। মিনিমাম ট্যাক্স ফর ইন্ডিভিজুয়াল সোল প্রপার্টারশিপ আপনার এদের জন্য 0.25%, গ্রস রিসিভ 0.25%। ক্লিয়ার? যদি টার্নওভার 1.5 কোটি টাকা ক্রস করে, না না, কত? এরকম যদি আপনার টার্নওভার গ্রস তিন রিসিভ তিন 1.5 কোটি কোটি তিন টাকা, কোটি 2 কোটি, তিন কোটি সরি 3 কোটি, 3 কোটি 3 ক্রস কোটি অ্যান্ড করলে অ্যাবভ, 3 কোটি অ্যান্ড অ্যাবভ। আচ্ছা, পার্টনারশিপ ফার্মের জন্য আপনার হলো 50 লাখ, 50 লাখ যদি আপনার মোর দেন 50 লাখ টাকা ক্রস করে গ্রস রিসিভ, তাহলে তার রিকোয়ার্ড মিনিমাম ট্যাক্স হবে 0.6%, মানে 60% পার্টনারশিপ ফার্মের জন্য যদি 50 লাখ টাকা ক্রস করে। আর ইন্ডিভিজুয়াল সোল প্রপার্টি এদের যদি আপনার গ্রোস রিসিভ 3 কোটি টাকার ঊর্ধ্বে ক্রস করে, তার মিনিমাম ট্যাক্স হবে 0.25%, 25%। আর যদি আবার আপনি ওই বিজনেস ইনকাম করেন টবাকো থেকে, অথবা বাচ্চা টবাকো ম্যানুফ্যাকচার, মোবাইল ফোন অপারেটর, আর কি কি জন আছে যেগুলো, এইগুলো যদি আপনি থেকে ইনকাম করে থাকেন, তাহলে কি হবে, আপনার টবাকোর জন্য 3% আর মোবাইল ফোন অপারেটরের জন্য 2%। এটা মনে থাকাই কষ্ট। ঠিক আছে, ওকে। আর এরপরে স্টক ডিভিডেন্ড আমি এখানে 10% ধরছি। স্টক ডিভিডেন্টের জন্য আপনি আপনার পে করতে হবে 10%, দ্য হোল অ্যামাউন্ট অফ দ্য স্টক ডিভিডেন্ড, একদম ফুল অ্যামাউন্টের উপরে 10% আপনাকে স্টক ডিভিডেন্ড পে করতে হবে। চার্জেস 10% অন রিটেন আর্নিং, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এইটা বলেন তো মনোহর, কি বলছে?
যদি রিটেন আর্নিং থেকে আপনি 10%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডার সেকশন 22, আপনি যদি কি করেন, কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট লিস্টেড যদি স্টক এক্সচেঞ্জ হয়ে থাকে, সে যদি ট্রান্সফার করে থাকে পুরো অ্যামাউন্টটা নেট ইনকাম আফটার ট্যাক্সের, যদি রিটেন আর্নিংয়ে ট্রান্সফার করে কত পার্সেন্ট, 70%, 70% আফটার ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার, যদি রিটেন আর্নিংয়ে অর এনি আদার রিজার্ভ অর সারপ্লাস যদি পরিশোধ করে তাকে ট্রান্সফার করে থাকে 70%, তাহলে সে কি করবে, হ্যাভ টু পে 10% হোল অ্যামাউন্ট সো ট্রান্সফার। যদি 70%-এর উপরে আপনার রিটেন আর্নিংয়ে ট্রান্সফার করে থাকেন নেট ইনকাম আফটার ট্যাক্স, আপনি 70%-এর উপরে কি করলেন, ট্রান্সফার করে দিলেন। ভাই ওই যে স্টক ডিভিডেন্ড যেটা, ওটা হচ্ছে যে আপনার ক্যাশ ডিভিডেন্ডের চাইতে বেশি যদি স্টক ডিভিডেন্ড ইস্যু করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে 10% ট্যাক্স দিতে হবে। ওই জায়গায় একটা কন্ডিশন আছে, আপনার ডিক্লেয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউট, ডিক্লেয়ার অর ডিস্ট্রিবিউট এরকম একটা লেখা আছে, দেখেন এক্সিস্ট অ্যামাউন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড ইন দ্য ইয়ার 10%, যদি আপনার স্টক ডিভিডেন্ড এবং কি মানে দুইটাই যদি ডিক্লেয়ার করে থাকে, ডিক্লেয়ার অর মানে ডিস্ট্রিবিউট। সরকার হচ্ছে ক্যাশ ডিভিডেন্ডটাকে উৎসাহিত করতেছে, যে আপনি ক্যাশ ডিভিডেন্ডের চাইতে স্টক ডিভিডেন্ড বেশি হলে সেক্ষেত্রে 10% আপনার বেশি ট্যাক্স দিতে হবে। 10% দিতে হবে যদি স্টক ডিভিডেন্ড বেশি হয়, তাই নয় কি? জি ভাই, জি মানে যদি স্টক ডিভিডেন্ড মানে বেশি দেন, ক্যাশ ডিভিডেন্ড কম দেন, তাহলে আপনাকে স্টক ডিভিডেন্ডের উপরে 10% ট্যাক্স দিতে হবে, জি এরকম না বাসাটা? হ্যাঁ বলছে ডিক্লেয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউট স্টক ডিভিডেন্ড এক্সিডিং দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড ইন দ্য ইয়ার। আচ্ছা, ওইটাই তো বললো, ক্যাশ ডিভিডেন্ড যদি কম হয়, আমি স্টক ডিভিডেন্ড 5% দিলাম, ক্যাশ ডিভিডেন্ড 2% দিলাম, তো ওই 5% যেটা বেশি হবে হোল অ্যামাউন্টের উপরে 10% স্টক ডিভিডেন্ড আপনার ট্যাক্স দিতে হবে। আর রিটেন আর্নিংটা হলো 70% যদি আফটার ট্যাক্স ইনকাম আপনি রিটেন আর্নিংয়ে ট্রান্সফার করেন অথবা রিজার্ভে ট্রান্সফার করেন, তাহলে আপনাকে কি করতে হবে, শ্যাল হ্যাভ টু বি পে ট্যাক্স 10% হোল অ্যামাউন্ট সো ট্রান্সফার, যত টাকা আপনি ট্রান্সফার করবেন রিটেন আর্নিংয়ে তার উপরে কত, 10%। ক্লিয়ার? এবং চার্জ 50% ট্যাক্স অন ডিফারেন্ট ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট। এইটা বলেন তো এনিওয়ান, ভাই কেউ যদি মানে সরকার রিয়েল যদি ইম্পোর্ট করবে। এনবিআর যদি অডিট বা অন্য কোনো মাধ্যমে জানতে পারে যে আপনি যেটা ডিক্লেয়ার করছেন এক্সপোর্ট ইম্পোর্ট, তার চাইতে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের কম বা বেশি, সেক্ষেত্রে এই ডিফারেন্সের উপর 50% চার্জ করবে। যদি এসএসসি কি করে, যদি শো করে এনি ডিফারেন্ট অ্যামাউন্ট, তার ইনকাম স্টেটমেন্টে যদি কোনো ডিফারেন্ট অ্যামাউন্ট শো করে, যেটা যেটা থেকে মানে আপনার বিচ্যুত রিয়েল ইনকাম, রিয়েল ইম্পোর্ট এবং এক্সপোর্টের চাইতে যদি ডিফারেন্ট ইনকাম শো করে, কম দেখায়, তাহলে কি হবে, ওই ডিফারেন্ট ইনকাম অ্যাকচুয়াল এবং শো ভ্যালু এর উপরে 50% চার্জ হবে, ডিফারেন্সের উপরে 50% চার্জ করে দিবে, তাই না? আমি তো জি এটাই জানি। এগুলো বারবার পড়তে হবে, বুঝছেন, বারবার। আর একটা জিনিস, ট্যাক্স হলো একজন আরেকজনকে পড়াতে হবে। ট্যাক্স আমি যেটা পাশ করছিলাম, বুঝছেন, আমার মনে পড়ে আমার এক কলিগ ছিল, নাম হলো ইমরান। ও বারবার আমার সাথে ওই আমাকে পড়াতো অথবা আমি তাকে পড়াতাম, এইভাবে ধরে ধরে আমি তাকে পড়াতাম, ও আমাকে পড়াতো। ওই আন্ডার সেকশন 93 আসছিল যে একজন এসএসসি 6বার আপনার ফাইল রিনিউ করতে পারবে, ওই সময় নতুন, ওই সময় আন্ডার সেকশন 93 ছিল আর কি, ইনকাম ট্যাক্স ওডে 1984-এ 6বার একটা এসএসসি ইচ্ছা করলে আপনার ফাইল রিনিউ করে ফেলতে পারবে। তো ওই সময় এই একটা আন্ডার সেকশনই আসছিল 25 মার্কের,
25 মার্কের একটা ম্যাথ দিয়ে দিছে যে এমক অমক অমক, যে সে 6 বার রিনিউ করবে কিনা, পারবে কিনা, এইরকম একটা আন্ডার সেকশন দিয়ে আপনাকে 10 মার্ক দিয়ে দিল, এরকম হতে পারে। আচ্ছা, এর যদি এসএসসি তার ইনকাম, তার এনি ইনভেস্টমেন্ট আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা আবার মানে কম কম lower than the disclosed investment, তাহলে 50% will be charged on the overstated of investment, stated ইনভেস্টমেন্টের উপরও 50% ট্যাক্স চার্জ করে দেবে যদি বেশি ইনভেস্টমেন্ট দেখায় থাকে। আপনি আপনার ইনভেস্টমেন্ট যা আছে তার চাইতে বেশি ইনভেস্টমেন্ট দেখাইয়ে ট্যাক্স রিবেট নিতে যাচ্ছেন, তাও এসএসসি কি করতে পারে, 50% কি করতে পারে ভাই, চার্জ করে দিতে পারে ওভার স্টেটমেন্ট অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপরে আপনার 50% চার্জ করে দিতে পারে। এরপরে কিছু আছে ইনকাম ডিম টু বি অ্যাক্রু বা অ্যারাইজেস ইন বাংলাদেশ, যেগুলো আপনার এনি পার্মানেন্ট এস্টাবলিশ ইন বাংলাদেশ, এটা একটু পড়ে নেবেন। সাধারণ যে এনি ডিভিডেন্ড পেইড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশি কোম্পানি এটা একদম এই ডিম ইনকাম হিসেবে ডিক্লেয়ার করবে। ওকে, এইবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে এই 3টা চ্যাপ্টারের আপনারা একটু বলতে পারেন। এনিবডি ইলস? আমরা আগামী ক্লাস থেকে ম্যাথ শুরু করব। ভাই ম্যাথ করতে গেলে কোশ্চেন আসবে তখন। কে এখন কোশ্চেন নাই ভাই? ক্লাস কি 2টা হবে নাকি উইকলি? উইকলি 2টা। কি কি বার দিছেন? আমি এটা দিয়ে দিচ্ছি। আগামী ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করব। ম্যাথও বেশি আপনার ইন্ডিভিজুয়ালের উপরে বেশি সময় দিব না আমরা, যেগুলো আছে আপনার আপিল আছে, বিভিন্ন টেকনিক্যাল সাইট, মানে যেগুলো দিয়ে আপনার কোশ্চেন আসবে। হ্যাঁ ভাই, ওইটা একটু করেন, মানে ট্যাক্স প্ল্যানিং, তারপর ওই যে আপিল টাপিল হাবি জাবি এগুলোর দিকে একটু নজর দিলেই পাস করাটা ইজি হবে আর কি। ধরেন যে আপনার ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট, ইনকাম ফর্ম ফাইন্যান্সিয়াল, এগুলো 2টা ক্লাসের মধ্যে আমি ইন্ডিভিজুয়াল ম্যাথ সেরে ফেলবো। আমরা বেশিরভাগই দিব হলো আপনার বিভিন্ন ট্যাক্স প্ল্যান, ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, অ্যাক্সেলারেট ডেপ্রিসিয়েশনস, ক্যারি সেট অফ ক্যারি ফরওয়ার্ড লসেস, এইগুলো দিয়ে আপিল, হ্যাঁ এইগুলোর উপরে একটু এমফাসিস। যেমন আপনার ট্রান্সফার প্রাইসিং প্রত্যেকবার 10 মার্ক আসবে, 10 মার্ক। সো আজকে কারোরই কোনো কোশ্চেন মনে হয় নাই। বিপ্লব দাদা আমাদের সাথে জয়েন করছিল। বিপ্লব দা আছেন নাকি? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, এটা আজকে ফান্ডামেন্টাল কিছু আপনাদের করলাম। এটা ফান্ডামেন্টাল হলো আপনার যখনই কোনো কোশ্চেন করতে যাবেন এই লগুলো আপনাকে ফলো করতে হবে। এই আপনার রেটগুলো না পড়লে, না মনে রাখলে আপনি পারবেন না। এই যে বিশেষ করে এই লাস্টে যেগুলো বললাম আমি, যে চার্জ অফ মিনিমাম ট্যাক্স, পার্টনারশিপ ফার্ম, এইগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকেও ছোট ছোট 2 থেকে 4 মার্কের ম্যাথ অথবা থিওরিটিক্যালের মতো দিয়ে দিতে পারে। কারো কোনো কোশ্চেন না থাকলে আগামী ক্লাস আবার দেখা হবে। ইয়াসমিন আপু চলে গেছে নাকি? না, আছে আছে। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে, আসসালামু আলাইকুম।